নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের সানডে স্পেশাল। আজকে যদিও রবিবারের স্পেশাল সেই অর্থে নয়, আপনারা জানেন গোটা রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ অসম্ভব একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছেন। এসআইআর হচ্ছে, কে নাগরিক কে নাগরিক নয়, কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, এটা নিয়ে একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং একদিকে বিএলওদের কাজ, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একরকম ভাবে বলা হচ্ছে, পার্টির পক্ষ থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অন্যদিক থেকে বিজেপির পক্ষ থেকে চাপের সৃষ্টি হচ্ছে, শুভেন্দু অধিকারী নানা রকম কথা বলছেন। সামগ্রিকভাবে পরিস্থিতিটা এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, মানুষ এতটাই আতঙ্কিত এবং আশঙ্কিত যে আমরা যে কথা গত 2 মাস ধরে বলছিলাম সেটাই সত্য হতে চলেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়া বেঙ্গলি রিফিউজি যে জয়েন্ট অ্যাকশন কমিটি, তার যিনি প্রেসিডেন্ট সুকৃতি রঞ্জন বিশ্বাস। সুকৃতিবাবু, আপনাকে স্বাগত জানাই এবং দর্শকদেরকেও আপনাকে আনার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। সুকৃতিবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে স্বাগত জানাই। আপনি যেভাবে গত 2 মাস ধরে আমাদের এই চ্যানেলে বারবার এসছেন এবং হাজার হাজার মানুষ দেখেছে, সেই কথাটাই তো আজকে একেবারে সত্যি হতে চলেছে। সবচেয়ে আশঙ্কার অবস্থার সৃষ্টি হয়েছে যে উদ্বাস্তু দলিত মতুয়াদের মধ্যে। গোটা মতুয়া বাড়িকে কেন্দ্র করে ঠাকুরনগরের এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, দুই ভাই, একজন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, আর আরেকজন হচ্ছেন গাইঘাটার বিধায়ক। তারা সিএ এর জন্য ক্যাম্প খুলেছেন, 800 টাকা করে নিচ্ছেন। অন্য দিক থেকে তারা বলছেন যাদের নাম বাদ যাবে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সবার সিএ এর নাম তুলে দেবো। এদিকে লক্ষ লক্ষ মতুয়া তারা আশঙ্কিত। শুধু তারা নয়, উত্তরবঙ্গের রাজবংশীরাও আশঙ্কিত। শুধু তারা নয়, পশ্চিমবঙ্গের বহু গ্রামের মানুষ। আজকে আমি গেছি এমন কয়েকটি জায়গায় যেখানে পূর্ববঙ্গের মানুষ শুধু নয়, ঘটি যাদের বলা হয়, গ্রামের মানুষ, তারা পর্যন্ত আশঙ্কিত সব ডকুমেন্ট আছে কিনা। তারা একেবারে গরিব মানুষ, কেউ হয়তো নাপিতের কাজ করে, কেউ হয়তো সবজি বিক্রেতা। আমি তাদের সাথে আলোচনা করে দেখতে পাচ্ছি তারা বলছে কাগজ দিতে পারবো না। উল্টো দিকে মমতা বালা ঠাকুর তিনি বলেছেন যদি একটাও নাম বাদ যায় আমি 5 তারিখ থেকে মতুয়া মহাসংঘের সামনে, বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবো। তো এইরকম একটা পরিস্থিতিতে আজকে রবিবারে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে ঠিক এই যে বয়লিং অবস্থা, অর্থাৎ ফুটন্ত জলের মধ্যে মানুষকে এসআইআর নামে যে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক যেটা আপনি আশঙ্কা করেছিলেন, বারবার বলছিলেন, এই অভূতপূর্ব অবস্থাটা যে হয়েছে, আপনি যদি একটু বাস্তব অভিজ্ঞতা বলতেন, তারপরে একটু কথা প্রসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতাম যে কি করবেন মানুষ। দেখুন, সমস্যাটা ঠাকুর বাড়িতে আজকে অনশনের কথা বলেছেন মমতা বালা ঠাকুর, যেটা আপনি বললেন। ঠাকুর বাড়িতেই আন্দোলন, এই অনশন আন্দোলনই শুরু হয়েছিল 2004 সালে। এই নাগরিকত্ব আইন যখনই পাশ হয়েছে সেই সময় থেকেই এই আশঙ্কাটা ছিল। এবং এই আশঙ্কাটা তো হাত দেখে হয়নি, নাগরিকত্ব আইনটা দেখেই এই আশঙ্কা করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। এখন আমরা বহুকাল ধরে এই কথা বলছি। ঠাকুরবাড়ি থেকে যখন আন্দোলন শুরু হয়েছিল, একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছিল। সে সময় মতুয়াদের মধ্যে কোনো পার্টির ডিভিশন ছিল না। আমরা ডেকেছিলাম, মূলত আমি উদ্যোগ নিয়ে, এটা মনে হয়েছিল যে কারণে আমি উদ্যোগ নিয়ে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে এই কাজটা শুরু করেছিলাম। আমি নিচে গেছিলাম বড়মার কাছে, গিয়ে বড়মার অনুমতি চেয়েছিলাম যে আপনি যদি অনুমতি দেন আমরা তাহলেই মতুয়াদের নিয়ে আন্দোলনটা করব। আসলে বড়মা, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে বড়মা বিষয়টা বুঝেছিলেন এবং উনি অনুমতি দিয়েছিলেন। তারপরে আন্দোলনটা আমরা করেছি, মতুয়ারাই করেছেন। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো
ঠাকুরবাড়ির এই যে আজকে যারা এমএলএ এমপি হয়েছেন, এই সমস্ত লোকগুলো তারা কিন্তু কখনো এই আন্দোলনের মধ্যে ছিলেন না। তারা এই আচ্ছা। আন্দোলন শুরু হওয়ার পরে স্বাভাবিকভাবে ঠাকুরবাড়ির গুরুত্ব অনেক বেড়ে যায়। সেই পিয়ার ঠাকুর 60-এর দশকের শেষের দিকটাতে একটা পরিচিতি ছিল, তার রাজনৈতিক পরিচিতি। একদম। তারপর থেকে আর ঠাকুরবাড়ির কোনো রাজনৈতিক কোনো পরিচিতি প্র্যাকটিক্যালি ছিল না। আর যারা তারপর থেকে এই ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছেন, ছিলেন এবং আছেন, তার মধ্যে আসলে সেরকম যোগ্য লোকও ছিলেন না। ফলে তারা এইটা নিয়ে আর বেশি দূর অগ্রসর হতে চাননি। তারা যখন ভেবেছিলেন যে লোকজন বেশি আসছেন, ঠাকুরবাড়ির গুরুত্বটা মতুয়াদের কাছে বাড়লো, লোকজন বেশি আসছেন, প্রণামী বেশি হচ্ছে, মেলায় লোক সমাগম বেশি হচ্ছে, তাতে আয় ইনকাম কিছু বেশি হচ্ছে, তারা কিন্তু এইটা নিয়ে আর একদমই এগোতে চাননি। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যখন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছিলাম, এবং সেই বন্দোবস্তটাও আমি করেছিলাম, কারণ ওই আন্দোলনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। আমাকে মতো মহাসংঘের এই আন্দোলনের দায়িত্ব এবং মুখপত্র করা হয়েছিল। ফলে যত যোগাযোগ যা কিছু সেটা আমি করেছিলাম। আজ থেকে 20 বছর আগে আপনি বুঝতে পেরেছিলেন আপনারা যে এই জিনিস ঘটতে চলেছে। 20 বছর আগে। 20 বছর। এবং আমরা যখন দেখা করেছিলাম বোধহয় কোনো একটা মার্চ মাসের 11 তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিলাম, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেছিলেন যে when I was the leader of the opposition, yes, I raised the issue in the parliament. Now I am the Prime Minister of India. It is my moral obligation to get it done. আপনারা হয়তো জানেন যে এই 18ই ডিসেম্বর 2003 সালে যেদিন পার্লামেন্টে রাজ্যসভাতে এই বিল এসেছিল, তখন এই বিলে একটা সংশোধনী মুভ করেছিলেন মনমোহন সিং অপোজিশন লিডার হিসেবে। আর আরেকজন তার পক্ষে কথা বলেছিলেন, তিনি হলেন শঙ্কর রায়চৌধুরী। ফলে এই যে উনি যেটা বলেছিলেন সেইটাই এই মতুয়াদের বললেন, যে আমি যখন বিরোধী দলের নেতা ছিলাম আমি বিষয়টা তুলেছিলাম, সেই জন্য আমার নৈতিক দায়িত্ব এটা, আজকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, এটাকে কার্যকরী করা। তো এইরকম একটা প্রতিশ্রুতি দেওয়ার পর তারপরে আর কোনোদিন এই ঠাকুরবাড়ি থেকে প্রধানমন্ত্রীর কাছে এইটার একটা রিমাইন্ডার পর্যন্ত যায়নি। কারণ ওই যে প্রণামী বেড়ে গেছে, বুঝলেন তো, এইটাতেই তারা খুশি, এইটাতেই তারা একটা রিমাইন্ডার পর্যন্ত দেননি। আজকে অনেকে দোষ দেন, মনমোহন সিংকে দোষ দেন, কংগ্রেসকে দোষ দেন, তিনি আর কিছু করেননি কেন। আসলে প্রাইম মিনিস্টার তো শুধু এই ব্যাপারটা নিয়ে বসে থাকেন তা তো নয়, আর এইটা আমাদের গোটা দেশের কনটেক্সটে খুব বড় ব্যাপার এরকমও নয়। আমাদের এখান থেকে এরকম কথা বলার পরে একটা দুটো রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ঠাকুরবাড়ি থেকে এটা করেনি। আমি বারবার যখন বলেছি, আমি একটা কথা শুধু বলি দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, যে দুজন বলেছিলেন তারা কেউই সেই অর্থে পলিটিশিয়ান নয়। একজন মনমোহন সিং অর্থনীতিবিদ, আর একজন জেনারেল শঙ্কর রায়চৌধুরী যিনি ভারতের সেনা প্রধান ছিলেন। তারা কিন্তু এটা বুঝতে পেরেছিলেন, আর পলিটিশিয়ানরা বুঝতে পারলেন না। সুকৃতি বাবু, অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি শুধু এইটুখানি যোগ করব, আলোচনা করলে আরো অনেক অদ্ভুত ব্যাপার বেরোবে। তো এইটা আমি বারবার তাগাদা দিচ্ছিলাম যে আমাদের আবারও কিছু করা দরকার, আমাদের একটু প্রধানমন্ত্রীর কাছে আবার একটা যাওয়ার ব্যবস্থা করা দরকার। মানে যেহেতু মতুয়া মহাসংঘ থেকে গেছিলাম, যে কারণে মতুয়া মহাসংঘর লেটার হেডটা আমাদের দরকার। কিন্তু আমার এই তাগাদার জন্য আপনারা শুনলে অবাক হবেন, একটা সময় পর্যন্ত আমাকে বলে দিল যে আমি যেন ঠাকুরবাড়ির আর পা না দিই, কারণ আমি এই আমার আন্দোলনের কথা বলছি। তো এইরকম একটা সিচুয়েশন তৈরি করেছে, এবং এইটা হচ্ছে মেন্টালিটি ঠাকুরবাড়ির। তারপরে 2010 সালে, মানে 6 বছর পরে গিয়ে দ্বিতীয় আন্দোলন, আপনারা জানেন ওই যে কলকাতায় যেটা হয়েছিল, এবং সেটাও বারবার এই তাগাদা দেওয়ার ফলে বড়বাবু মানে এই মমতা ঠাকুরের হাজব্যান্ড, তিনি একটু অন্যরকম লোক ছিলেন। তিনি তারপরে একদিন ওই ওখানকার আর যারা ছিল একটা কুকুর বাসা তৈরি হয়েছিল,
তাদের সমস্ত মতামতকে অগ্রাহ্য করে আমাকে বললেন, সুকৃতি তুমি দায়িত্ব নাও, তুমি দায়িত্ব না নিলে আর কিচ্ছু হবে না, ফলে একটা কিছু করতে হবে, তুমি দায়িত্ব নাও। উনি আমাকে ডেকে নিয়ে আবার দায়িত্ব দিলেন, এবং আমাকে দিলেন মানে কি, আমাকে যখন দিলেন আন্দোলন করার জন্য, আমরা অনেকে ছিলাম, মতুয়াদের মধ্যে অনেকে ছিলেন, এবং যারা মতুয়া নয় আমার মতো, মতুয়া নয় মানে কি, মানে একেবারে আচার মালা পরানোই, তো আমরা সবাই মিলে আবার উদ্যোগটা নিলাম। এবং ওই যে মঞ্চে আমরা সব পলিটিক্যাল পার্টি, তখন অনেকে বলছিলেন যে সিপিএম আর তৃণমূল এক মঞ্চে এসেছে, মানে ওই ঘটনার আগে বহু বছর আসেনি তারা। এবং এইটা আমি করেছিলাম, সব পলিটিক্যাল পার্টির কাছে, নেতাদের কাছে আমি গিয়েছিলাম এবং তাদের আমি হাজির করেছিলাম, এবং এটা নিয়েও আমাকে লড়াই করতে হয়েছিল। তারা বলেছিল পলিটিক্যাল পার্টিকে এর মধ্যে ডাকা দরকার না, আমি বলেছিলাম এটা একটা পলিটিক্যাল ইস্যু, যতক্ষণ না পলিটিক্যাল পার্টিগুলো এটাকে অ্যাকসেপ্ট করছে বা ইন্টারফেয়ার করছে, এই ইস্যু কিন্তু বের হবে না। এবং যে কারণে শেষ পর্যন্ত আমার এই মতামতে সায় দিয়েছিলেন সবাই, এবং ওরা এসেছিলেন। এবং আপনারা জানেন সেই থেকে একটা রাজনৈতিক গুরুত্ব, এবং রাজনৈতিক গুরুত্ব ঠাকুরবাড়িও পেয়েছে, রাজনৈতিক গুরুত্ব আমাদের এই ইস্যুটাও পেয়েছে। এবং তারপরে জানেন এই আন্দোলনটা ভাঙার জন্য প্রথম ভেঙে দিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐক্যবদ্ধ আন্দোলনটা। আপনারা জানেন যে ওই মঞ্জুলকে একটা টিকিট দিয়ে এমএলএ করলেন, করে এর মধ্যে ঢুকলেন, এবং তারপরে আবার ওই শান্তনুকে বা সুব্রতকে দিয়ে বিজেপি আবার ঢুকে পড়লেন। এই করে আলটিমেটলি ঠাকুরবাড়ি এখন হচ্ছে আর মতুয়া নয়, ঠাকুরবাড়ি হচ্ছে এখন দুটো পার্টি। আমার মতো লোক, ধরুন এই যে আজকে অনশনের সিদ্ধান্ত হলো, আমাকে ওদের যে সেক্রেটারি, সে সেক্রেটারি আমাকে টেলিফোন করেছিলেন, বলেছিলেন যে আপনাকে আসতে হবে। প্রথমে রবিবারের দিন ডেটটা ঠিক ছিল, তা আমি বলেছিলাম যে আমি গিয়ে কি করব, কারণ আলটিমেটলি আমরা যাই করি না কেন, আন্দোলনটা যদি একটা জায়গায় পৌঁছায়, এর রিমোট কন্ট্রোল থাকবে কিন্তু মমতা ব্যানার্জির হাতে, আমরা কিন্তু বোকা বনে যাবো, বিজেপির হাতে। না না, বিজেপি নয়, এটা যেহেতু মমতা ঠাকুর করছেন, এইটা হবে। তারপরে গোসাই পরিষদের প্রেসিডেন্ট একজন আছেন, তিনিও আমাকে টেলিফোন করলেন। আমি বললাম ঠিক আছে, তোমরা যখন বলছো, আমি চাই একটা আন্দোলন হোক, এবং সেখানে বললাম যে আন্দোলনটা তোমরা ইস্যুটা করবা নাগরিকত্ব আইন সংশোধন, কারণ এসআইআর এর ব্যাপারটা যে অবস্থায় গেছে, এটা বক্তব্যের মধ্যে আসবে, কিন্তু তোমরা ইস্যুটা এটা করো, যদি আমি যাই বা না যাই। কিন্তু আমি যেতে পারি, মমতা ঠাকুর যদি আমাকে পার্সোনালি টেলিফোন করেন তাহলে আমি ভাববো, তার কারণ আমি তাহলে একটু বুঝবো যে উনি আসলে এটা আন্তরিক কিনা, যে শুধু পার্টির জন্য করছেন, বা ওদের শরিকি বিবাদ, এই যে কার্ড ফার্ড দেওয়া দিয়ে ওইখানে লোকজন বেশি যাচ্ছেন, ওনারা একটু পেছনে পড়ে যাচ্ছেন, মানে এই লড়াইটা এখানে আছে না, আসলে নাগরিকত্ব ব্যাপারটা আন্তরিক যদি হতেন উনি আমাকে টেলিফোন করতেন, অন্তত আমার এরকম মনে হয়েছিল। কিন্তু উনি আমাকে টেলিফোন করেননি, তাতে আমার এরকম মনে হলো যে আসলে, কারণ তারা বলছেন, সেক্রেটারিও বলছেন যে তুমি না থাকলে এই আন্দোলন কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। ফলে অনেকেই এটা মনে করেন, কিন্তু মমতা ঠাকুর আমাকে টেলিফোন করেননি। ফলে এই যে ঘোষণা যেটা করেছে, আপনি যেটা বলছেন, এইটা আলটিমেটলি মতুয়াদের জন্য কতটা, বা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন কতটা, আর কতটা পার্টিবাজি বা শরিকি বিবাদ, এইটা নিয়ে আমার এখনো ডাউট আছে। তবে আমি চাই আন্দোলনের ডাক একটা যদি দিয়েছে, একটা ভালো আন্দোলন হোক, এবং তাতে মতুয়ারা যদি উপকৃত হয়, আমি নিশ্চয়ই সেটা চাইবো। সুকৃতি বাবু, একটা প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে বিজেপির থেকে একটা এমপি, একটা এমএলএ, আবার এমপি শুধু না, কেন্দ্রীয় মন্ত্রী, আবার তৃণমূল থেকে একজন মহিলা রাজ্যসভার সাংসদ, একজন বিধায়ক। এইরকম একটা পরিস্থিতি, এবং তারা সেই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, অথচ যা পরিস্থিতি দাঁড়িয়েছে। মমতা ঠাকুরের হাজবেন্ডও কিন্তু এমপি হয়েছিলেন, আমি সেটা বর্তমান পরিস্থিতিতে আমাদের আন্দোলনের জন্য না, বুঝতে পেরেছি, এরা কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বড় মা অনুমতি দিয়েছিলেন ঠিকই, আমরা তার জন্য কৃতজ্ঞ, এবং সে কথা বলি সব জায়গায়। কিন্তু সেই সাথে এটাও হলো ইতিহাস, আন্দোলন, অনশন আন্দোলন যেদিন শুরু হলো, তার আগের দিন বাক্সপেটা নিয়ে বড়বাবু এবং বড় মা কিন্তু মহারাষ্ট্রে চলে গেলেন, আন্দোলনের সময় থাকলেন না, তারা এই দায়িত্বটা নেননি, এটাও কিন্তু ইতিহাস। না, ভালো করলেন উল্লেখ করে। আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। এবার লক্ষ লক্ষ মতুয়া, কেউ হিন্দুত্বের স্লিপ, কেউ কি কার্ড নিচ্ছে 800 টাকায়, ফর্ম সি এর ভরছে,
এদিকে জগন্নাথ সরকার, তিনিও মতুয়া বাড়ির লোক, তিনিও মতুয়া, তিনি এমপি বিজেপির, বলছেন আমরা বেড়া ভেঙে দেবো, কাঁটাতার উড়িয়ে দেবো, অর্থাৎ বাঁচার জন্য বলছেন। এত মানুষের বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক। আপনি যেটা বারবার বলছিলেন 50 থেকে 60 লক্ষ শুধু মতুয়া নয়, পূর্ববঙ্গের উদ্বাস্তু, মানে সামগ্রিকভাবে, তার মধ্যে দলিত আছে, মতুয়া আছে, হয়তো 2-4 জন আপার কাস্টও আছে, এবং অল্প কিছু মুসলিমও উদ্বাস্তু হলেও নামমাত্র থাকতে পারেন। তাদের মধ্যে যে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, আপনি গত 2 মাস ধরেই এটা বারবার আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কা এই মুহূর্তে বাস্তবায়িত হতে চলেছে এবং মানুষ বুঝতেই পারছে না কি করবে এবং কতজন বাদ যাবে, তারা তার পর্যন্ত শেষ পর্যন্ত কি হবে। আপনাকে বলছি, একাধিক রাজনৈতিক দলের থেকে নেতারা জিজ্ঞাসা করেছেন যে এ তো বিজেপির ভোট ক্ষতি হয়ে যাবে, তাদের মূর্ত ভোট চলে যাবে, বুঝতে পারছে না। তাহলে সামগ্রিকভাবে আপনার কি মনে হচ্ছে যে প্রায় 50-60 লাখ মানুষ যাদের নাম ভোটার কার্ডে আছে, তারা কি এই এসআইআর এর চক্করে পড়ে ডকুমেন্ট না দিতে শেষ পর্যন্ত সত্যি 1 মাস বাদে, মানে আজকে আমরা নভেম্বর মাসের গোড়ায় একেবারে 2 তারিখে অনুষ্ঠান করছি, ডিসেম্বর মাসের 4-5 তারিখের মধ্যে খসড়া তালিকা প্রকাশিত হবে, এবং সত্যিই কি তাহলে এই আশঙ্কা হবে যে আপনার 30-40 লাখ বা 50 লাখ যারা ভোটার ছিলেন তাদের নাম বাদ পড়ে যাবে? দেখুন, এই যে কাগজপত্রের যে ধরন, যে 11টা-12টা কাগজের কথা বলেছে, সেগুলো যে কোনো বুদ্ধিমান মানুষ যারা বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন যে গত 25-30 বছর যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের কাছে এই ডকুমেন্টের একটাও থাকবার কথা নয়। 25-30 মানে একটাও থাকবার কথা নয়, মানে 90-এর দশকের শেষেও যারা এসেছেন তাদের পক্ষেও সম্ভব, তাদের কাছে থাকবার কথা নয়। তাহলে এইবার আপনাকে একটা অনুমান করতে হবে যে এর মধ্যে কত মানুষ এসেছেন, এবং এইটাতে আমি আগে আপনাকে বোধহয় বলেছিলাম যে 50 থেকে 70 লক্ষ মানুষ এই সময় এসেছেন। 50 থেকে 60-70 লক্ষ মানুষ এই সময় এসেছেন। এখন দেখুন, এটা হলো যে এইটা এসেছেন আমরা এটা বলতে পারছি, এবং এইটা তাদের নাম স্বাভাবিকভাবে বাদ যাওয়া উচিত যে সমস্ত কাগজপত্র বলেছে। কিন্তু আসলে গভর্নমেন্টের এই যে সব নিয়ম কানুন বা এই যে নাগরিকত্ব আইন, এইটা মানুষকে কিন্তু, মানে সাধারণ মানুষকেও দুর্নীতি করার পথে কিন্তু ঠেলে দিয়েছে। কারণ মানুষ বাঁচবার জন্য বহু মানুষ নানান ধরনের কাগজপত্র করেছেন, যেটাকে আপনি বলতে পারেন জালিয়াতি করে কাগজপত্র তৈরি করেছেন। এবং এইটা যারা খুব সাকসেসফুলি এই জালিয়াতি করতে পেরেছে তাদের নামটা বেঁচে যাবে। কারণ খুব বেশি এইটা নিয়ে তো তদন্ত করা বিএলওদের পক্ষে সম্ভব নয়, তারা হয়তো বেঁচে যাবে, এখন তাদের কাজও সম্ভব নয়। ফলে কত মানুষ এটা করতে পেরেছেন সেইটা তো বলা খুব মুশকিল, কারণ এই জাতীয় কাজ যারা করেন তারা সবসময় মুখ খোলেন না। ফলে এরকম একটা ব্যাপার আছে। আর আমি আপনাকে একটা বলি, আপনি জানেন আমি রাহুল গান্ধীর সাথে দেখা করেছিলাম। আমার সাথে রাহুল গান্ধীর অফিসের এর মধ্যে অনেকগুলো করেসপন্ডেন্স হয়েছে। ওদের ওই একটা কি টিম আছে রাহুল গান্ধীর, এরকম আমাকে বলেছেন। তো বারবার আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে। লাস্ট আমাকে তার অফিস থেকে ওই লিডার অফ দ্য অপোজিশন অফিসের তরফে যিনি আমার সাথে যোগাযোগ করেন, তিনি আমাকে বললেন যে বিশ্বাসবাবু আরো কিছু কংক্রিট কাগজপত্র দিন যে কিভাবে সাফার করছে। তা বহু কাগজপত্র দিয়েছে, যেটা আমার মনে হয় মোর দেন সাফিসিয়েন্ট। তারপরেও এটা করে যাচ্ছে ওরা। কেন করছে আমি জানি না। শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে, পরশুদিনের কথা বলছি, পরশুদিন বিরক্ত হয়ে আমি বললাম যে এসআইআরটা হতে দিন, এসআইআরটা হলে আপনারা কংক্রিট হিসেব পেয়ে যাবেন। মানে আর কি বলবো, আর কি বলবো। তার মানে আপনি যেটা বললেন সেটা আমরাও আশঙ্কা করছি যে একটা প্রচুর মানুষ যারা আজকে ভোটার তালিকা থেকে বাদ যাবেন, এবং ধরুন আমার মতো লোকের, আপনার মতো লোকের ভোটার তালিকায় নাম না উঠলেও কিছু এসে যায় না, কিন্তু গ্রামের সাধারণ মানুষের ভোটার তালিকায় নামটা থাকা দরকার। পঞ্চায়েতটা তাদের খুব দরকার। মানে ওই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, নানান রকমের রেশন ইত্যাদি ইত্যাদি, ইন্দিরা বিকাশ যোজনায় ঘর, এগুলো কিন্তু ভোটার কার্ড না থাকলে এগুলো হয় না। ফলে তাদের এগুলো খুব প্রয়োজন। তো সেটা জায়গা থেকেও তারা এটা ভাবছেন। আর আপনি আপনার পরিবারটা বা আমি আমার পরিবারটা, যে সংখ্যায় যদি লক্ষ লক্ষ নাম হয়, মানে যদি কমও হয়, একটা পরিবার যদি হয় ধরুন আমার পরিবার, তাহলে কি হবে আমার
এইটা যদি আমি ভাবি, তা বলুন তো আমার রাতে ঘুম হবে? আপনার ঘুম হবে? অলরেডি তো কারণ সুইসাইড করছে লোকে, অসুস্থ হয়ে পড়ছে, এটা ফ্যাক্ট। আপনার কোনো দেশ না, কোনো দেশ আপনার দেশ নয় পৃথিবীতে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। একদম। ফলে এই জায়গাতে একটা একটা মানুষ বলছেন মানুষ আতঙ্কগ্রস্ত, আর আমি কিন্তু দেখছি যে আতঙ্কগ্রস্ত তার থেকে বেশি জগন্নাথ বাবু। আপনি জগন্নাথ বাবুর কথা বললেন না, তার থেকে আতঙ্কগ্রস্ত কিন্তু কীর্তনিয়া এবং আমাদের অসীম সরকার। এরা বেশি আতঙ্কগ্রস্ত, কারণ তাদের যারা ভোট দেয়, মানে বিজেপি ধরুন আমি ধরে নিচ্ছি 40% ভোট পেয়েছে টোটাল ভোটের, তো ওই যে 40% পেয়েছে না, তার 20 মানে ওই 40%-এর অর্ধেকটাই কিন্তু হচ্ছে এই চক্করে কাটা চলে যাবে, নাম্বার যাবে, ফলে তাদের ভাড়ার কিন্তু শূন্য হয়ে যাবে। আমি আপনাকে বলি, আমি নামটা বলছি না, আপনি বুঝতে পারছেন, গান বাঁধেন, ভিডিও করেন। এমএলএর সঙ্গে আমার একদিন দেখা হয়ে গেছিল, দেখা হয়ে গেলে রাস্তায় দেখা হয়ে গেছিল, দেখা হয়ে গেলে উনি আমাকে বলছেন যে আপনি তো আমাকে মাঝে মাঝে আমার কথা বিরোধিতা করেন, তা আমরা কি করব, আমাদের বিজেপির মধ্যে হাল কি জানেন? আমরা কি বললো যে এখানে ওই ভাগীরথীর ওপারে যে এমএলএ গুলো আছে বিজেপি, সেগুলো পরিচালনা করেন শুভেন্দু, আর উত্তরবঙ্গে যেগুলো আছে ওগুলো হচ্ছে সুকান্ত, আর আমরা গোটা নোমো মাঝখানে আছি, তাদের কথা কেউ শোনেও না, আর আমাদের আজকে ওই চিড়ে চটকানোর মতো চটকাচ্ছে, আমাদের না আছে কোনো গুরুত্ব, না আছে কিছু। ফলে এই অবস্থাতে যে তারা বেশি অসহায়, সেটা আপনার নানান রকম বিবৃতি, তাদের নানান কাজের মধ্যে দিয়ে আপনি বুঝতে পারছেন। এবং এরা বিপদগ্রস্ত, মানে শান্তনু ও বিপদগ্রস্ত, 7টা বিধানসভা নিয়ে তার লোকসভা, এরা তার মধ্যেকার অনেকে আছেন, জগন্নাথ বাবুরও হাল তাই। তো এইটা একটা পলিটিক্যাল ক্রাইসিস বিজেপির তৈরি হয়েছে, এবং সেটা যে ওই যে সুনীল বনসল নাকি একজন এসেছিলেন ওদের সাধারণ সম্পাদক, তারা ওই সরকারকে মিটিং করে বলেছেন এক একটা মন্ডলে এর মধ্যে এই মাসের মধ্যে 4টে করে ক্যাম্প করতে হবে। এই ক্যাম্প মানে কি, তারা বুঝে গেছেন এগুলো কিন্তু ড্যামেজ কন্ট্রোলের জন্য তারা এইগুলো করছেন, তারা বুঝে গেছেন অবস্থা, তাদের পার্টির অবস্থা খুব খারাপ এই যে বর্ডার এলাকা দিয়ে, ফলে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই ভাওতাটা তারা নিয়ে এসেছেন। আর এরা একেবারে নিরক্ষর মানুষ, এবং তাদের এই যে বোকা বোকা ভাওতা, মানে এই ভাওতাগুলো তো বোকা বোকা, আপনি আমি তো বুঝতে পারছি এর কোনো মানে নেই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তবু খেয়ে যাচ্ছে। খেয়ে যাওয়ার কারণটা কি জানেন? খেয়ে যাওয়ার কারণটা হচ্ছে বিজেপি ভাওতা হলেও তো বলছে নাগরিকত্ব দেব, যে ঠিক আছে নাম বাদ পড়ে যাবে, আমরা তোমাদের পরে কাতে দিয়ে দেব, কিছু একটা বলছে, তো ধোকাবাজি হলেও বলছে, কিন্তু বিরোধীরা কি বলছেন? আপনি একটা হিসেব দিয়েছিলেন, বিরোধীরা কি বলছেন? বিরোধীদের কোনো কথা আছে? তাদের কোনো বক্তব্য আছে? তারা এটা কিছু বোঝে? মানুষ যাবে কোথায়? সমুদ্রের মধ্যে বলে না, মানুষ যদি হাবুডুবু যখন কয় খড়কুটো ধরে বাঁচবার চেষ্টা করে, তো এরা তো ইচ্ছে করে বিজেপি থেকে ঠেলে দিচ্ছে। সিপিএম বলে তৃণমূলের সাথে একটা ওদের আন্ডারলাইন যোগাযোগ আছে, আমার তো মনে হয় সিপিএম এর সাথেও আছে কিনা, তা না হলে তো এইসব ইস্যুগুলো তারা টেক আপ করতো। আমি তো বহুবার গেছি আলিমুদ্দিন স্ট্রিটে, অনেকবার কথা বলেছি, তারপরে তারা এগুলো টেক আপ করে না কেন? একটা উত্তর আপনি এর আগেও বলেছেন, আবার দর্শকদের এই একদম কারেন্টের জন্য, কাতে অ্যাপ্লাই করে আপনি হিসেব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাত্র 12 জন, কয়েক হাজার অ্যাপ্লাই করেছিলেন, মাত্র 12-13 জন বোধহয় নাগরিকত্ব পেয়েছেন গত 5 বছরে। শুনুন, আপনি নেটটা আজকেই নেটটা এটা শেষ হয়ে গেলে নেটটা খুলুন, সেখানে বলছে যে 2024 সাল পর্যন্ত কাতে 350 জন নাগরিকত্ব পেয়েছে, এবং এইটা সুস্মিতা দেব পার্লামেন্টে তুলেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে এইটা হচ্ছে হিসেব। নিত্যানন্দ রায় বলেছেন না হাজারো লোক পেয়েছেন, কিন্তু আপনি দেখে নিন নেটে 24 সাল পর্যন্ত 350 জন, এবং 350 জনের মধ্যে 8 জন হচ্ছেন বাঙালি, 8 জন, ওই যে আমাদের লোকসভার আগে পেয়েছিল, আর বাদ বাকি সব পশ্চিম পাকিস্তানের লোক। আর দেখবেন এই 2025 সালের জুলাই মাসে, এই 25 সালের জুলাই মাসে 145 জন পেয়েছেন গুজরাটের লোক, তারাও পশ্চিম পাকিস্তানের লোক, গুজরাটের লোক, মানে বুঝতে পারছেন। আর বিদর্ভ এলাকায় মহারাষ্ট্রের এই সেপ্টেম্বর মাসে পেয়েছেন, এই সেপ্টেম্বর মাসে 1 মাস আগে পেয়েছেন 50 জন, এবং তারাও ওই পশ্চিম পাকিস্তানের লোক, সিন্ধি টিন্দিরা ওই এলাকায় অনেকে বাঙালিদের কাছে কোনো আমাদের বাঙালি উদ্বাস্তু পেয়েছেন। এখন অব্দি হিসেব হচ্ছে
উত্তরপ্রদেশের পিলভিট জেলাতে 4 জন, রামপুর জেলাতে 1 জন, এই হচ্ছে উত্তরপ্রদেশে। আর আসামে তো 3 জন, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। আর আমাদের এখানে আমাদের কাছে হিসেব 12-13 জন পেয়েছেন। অ্যাপ্লিকেশন হয়েছে মোটামুটি 30-35 হাজার বাঙালি এখন অব্দি অ্যাপ্লিকেশন করেছে। একজাক্ট ফিগার না হলে 30 থেকে 40 এরকম অ্যাপ্লিকেশন হয়েছে। ফলে ওই যে বলছে কাতে নাগরিকত্ব হয়ে যাবে, আপনি এর থেকে একটা পার্সেন্টেজ মোটামুটি হিসেব করে নিতে পারেন। আর আমি আপনাকে বলছি, ওই ইলেকশনের পরে একটা কথা বলে না গ্রামে গঞ্জে, ইলেকশনের পরে আর ফার্স্ট করে না, ইলেকশনের পরে এই নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। আসামে যে লোকগুলো বাদ পড়েছে 19 লাখ, তার তো 14-15 লাখ তো হিন্দু, 12.5 তাই নিয়ে কেউ কোনো কথা বলে? কেউ কিচ্ছু বলছে না। মানুষ ভুলে গেছে, এদের কথাটাও কদিন পরে ভুলে যাবে, আচ্ছা এদের কথাটাও কদিন পরে ভুলে যাবে। হ্যাঁ, এবার একটা একেবারে ব্যক্তিগত ভাবে প্রশ্ন করি, যেটা দর্শকদেরও আমাদের জানার দরকার। আপনি নিয়মিত এই ব্যাপারে মানুষকে সজাগ করার জন্য সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে লিখতেন বা বলতেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনার যা বক্তব্য, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আপনার ফেসবুক পেজটা বন্ধ করে দিল অদ্ভুতভাবে। আপনি বোধহয় কোনো অনশন বা আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমরা আলোচনার প্রায় শেষ পর্বে, যাতে তারা জানতে পারেন যে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানটা কি। না না, আমি তো অনশনের ডাক দিইনি। অনেকে আমাকে বলছিলেন যে আমাদের একটা কিছু করা দরকার, এবং এই নিয়ে যেটুকু যা হয়েছে, মানে সে দিল্লিতে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, আমরাই করেছিলাম, আমাদের নেতৃত্বে হয়েছে। একটা অংশ হচ্ছে মতুয়াদের নিয়ে করেছে, আর একটা হচ্ছে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজির তরফ থেকে করেছি। ফলে আমাদের বন্ধু বান্ধব এবং অন্য অনেকেই এইটা বারবার বলছিলেন। সেই জন্য আমি একটা সার্ভে করার জন্য, যে আসলে একটা আন্দোলন করতে গেলে আমরা সাকসেস করতে পারবো কিনা, আমি একটা পোস্ট লিখেছিলাম যে এই এসআইআর এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটা গণ অনশনের ডাক দেওয়া যায় কিনা, আপনাদের মতামত জানান। এইটা আমার পোস্ট ছিল। এই পোস্টটাকে হাতিয়ার করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ওই ফেসবুক কর্তৃপক্ষকে বলেছে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে যেন বন্ধ করে দেয়, এবং তারা আমার ফেসবুক অ্যাকাউন্টটা পরশুদিন থেকে বন্ধ করে দিয়েছে। ফলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা গণতন্ত্রের কথা বলছেন, তারা এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনের কথা বলছেন, উদ্বাস্তুদের নাগরিকত্বের কথা বলছেন, কিন্তু তাদের অবস্থান হচ্ছে এই। এবং এই যে মমতা ঠাকুর তো শুধু মমতা ঠাকুর নন, মমতা ঠাকুর তাদের একজন এমপি, একজন নেত্রীও বটে, এবং তার মেয়েও এখানকার এমএলএ। এবং আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন, আমি অন্তত লক্ষ্য করেছি, গত 6 মাসে মমতা ঠাকুর কিন্তু একেবারে শিফট হয়ে গেছে। আর সে যতখানি আগে দেখতাম বেশিরভাগটা তিনি মতুয়া, বাকিটা হচ্ছে পার্টি, কিন্তু আমি এই 6 মাসে দেখছি যে তিনি মানে এখন 90% হচ্ছে পার্টি, 10% হয়তো মতুয়া, মানে মতুয়া 10% আছে এদের মানে বোকা বানাবার জন্য, ওইটুকু না থাকলে হয় না। তাই আপনি একটা কথা আপনাকে বলি, আপনি একটু শুনে নিন, এটা মানুষেরও জানা দরকার। মধ্যখানে আমরা 10-12টা সংগঠনের লোকজনের কাছে গেছিলাম, ওই যে 2টো মেয়ের একটা সমস্যা, হ্যাঁ, এই 2টো মেয়ের সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলতে গেছিলাম। 10-12টা সংগঠনের দর্শকদের বলি, একজন ডাক্তার আর আরেকজন ডাক্তারি পড়ে, তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে তাদের হয়ে গেছে, আর একজন ডাক্তারি পড়ুয়া, এই সমস্যা সার্টিফিকেট বাতিল করেছে। এইটা নিয়ে আমরা গেছিলাম। গেলে উনাকে আগেও আমি গেছিলাম, গেলে উনি একটা আমার কথায় একটা চিঠি লিখে দিয়েছিলেন যে ওরা নমশূদ্র, এই একটা চিঠি লিখেছিলেন। তা আমরা যদি 10-12টা সংগঠনের লোক তাকে গিয়ে আরো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলতে গেছি উনার বাড়িতেই, আমি একা নই, 10-12টা সংগঠনের প্রতিনিধি আমরা টাইম নিয়ে গেছি। উনি কি বললেন জানেন? উনি বললেন, ডিএম উনাকে বলেছেন যে উনি শুধু কাস্ট সার্টিফিকেট না, ওনার বিরুদ্ধে বাংলাদেশি বলে অভিযোগ আছে। ফলে বাংলাদেশি বলে অভিযোগ আছে, সেই জন্য আমাকে বলছেন যে আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন। আমাকে বললেন ওই লোকজনের মধ্যে যে আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন। আমি আপনাকে কি ফাঁসালাম? আপনি একটা সার্টিফিকেট লিখে দিয়েছেন, সে নমশূদ্র, তা সে নমশূদ্র, তাহলে না না সে বাংলাদেশি, তাহলে বাংলাদেশি কে বাংলাদেশি নয়? আপনি যে অর্থে বলছেন, 2টো মেয়ে 99 সালে আর 2000 সালে জন্মগ্রহণ করেছে, তাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে 2000 সালে, তার মানে এখানে জন্মসূত্রে নাগরিক। তার বাবা মানে তার ঠাকুরদা 64 সালে এসেছে,
তার বাবা 69 সালে জন্মগ্রহণ করেছেন এই মাটিতে, স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছেন, সব সার্টিফিকেট আছে। তা সত্ত্বেও ডিএম উনাকে বললেন, আর উনি বললেন যে এই ব্যাপারে উনি কিচ্ছু করবেন না, যেহেতু বাংলাদেশি অভিযোগ। তা যিনি বাংলাদেশি অভিযোগ ঠিক বেঠিক না দেখেই বাংলাদেশি অভিযোগ বলে লেজ গুটিয়ে পালালেন, তিনি অনশন করবেন? এই আন্তরিকতা তার কি করে বিশ্বাস করব? যদি করেন ভালো, যদি করেন সত্যি সত্যি ভালো, কিন্তু আমাদের এই যে অভিজ্ঞতা তাতে যুক্তিতে এইটা আমি মেলাতে পারছি না। তিনি বাংলাদেশি অভিযোগ বলেই তিনি বলেছেন যে এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না, আর আমাকে বললেন যে আমি ফাঁসিয়ে দিয়েছি। যাক, সুকৃতি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান আলোচনা করলেন। আমরা আগামী 1 মাস ধরে এসআইআর হবে, আপনাকে আশা করি আরো কয়েকটি অনুষ্ঠান আগে আমি একটা কথা একটু বলি কনক্লুড করার আগে, সেটা হলো দেখুন এই যে এসআইআর হচ্ছে না, যে যাই বলুক আসলে কিন্তু নাগরিকত্ব আইনই এর নেপথ্যে দায়ী। দেখুন ওই যে 87 সালের 1 জুলাই যেটা বলছেন নাগরিকত্ব আইনের ক্রাইটেরিয়া, 2004 সালে 3রা বা 2রা ডিসেম্বর যেটা বলছে এটাও নাগরিকত্ব আইনের ক্রাইটেরিয়া। ওই যে 11টা ডকুমেন্ট সেগুলোও দিয়েছে কিন্তু নাগরিক কি নাগরিক না এটা প্রমাণ করার জন্য। ফলে এসআইআর নিয়ে বেশি হল্লাগোল্লা করে কোনো লাভ হবে না। আসলে মূল প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব আইন। ফলে বিরোধীদের কাছে আমার আবেদন, আপনার মাধ্যমে আবেদন, যে যাই হোক না কেন আপনারা যদি সত্যি যদি এই মানুষগুলোকে হেল্প করতে চান, তাহলে এই যে নাগরিকত্ব আইন যেটা 2003 সালে হয়েছে, এই আইনটাকে পরিবর্তন করা দরকার। পরিবর্তন করতে হবে এইভাবে। আমাদের যে দাবি সেটা হলো যারাই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তাদেরই সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করতে হবে। তাহলে এখানকার ভূমিপুত্রদের, ওই যে আপনি বলছিলেন কোথায় গেছিলেন, এখানকার লোকাল লোক তারা সমস্যায় পড়ছেন, তাদের সমস্যাগুলো মিটবে এবং এই উদ্বাস্তুদের সমস্যাও মিটবে। আর একটা ব্যাপার আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে আমি এর আগেও হয়তো বলেছি, দেখুন আইন যদি সত্যি সত্যি কার্যকরী হয় তাহলে কিন্তু শুধু মতুয়ারা বিপদে তা নয়, বিপদে কিন্তু অধীর চৌধুরীও। অধীর চৌধুরী আমাকে নিজে বলেছেন, পাবলিকলি বলেছেন, উনি ভিডিও করেছেন, এবং উনি বলেছেন, উনি পার্লামেন্টে বলেছেন যে উনার জন্ম চিটাগাং, উনি চলে এসেছেন এখানে, নাগরিকত্ব নেননি। আপনি পাসপোর্ট চেক করুন, শুনুন, আপনি প্রশ্ন করুন তাকে, আপনি তো জার্নালিস্ট, যে আপনার পাসপোর্টের প্লেস অফ বার্থটা কোথায়, দেখবেন বহরমপুর। তার মানে তিনি এখানে ফলস ডিক্লারেশন দিয়েছেন। সুজন চক্রবর্তী বরিশাল থেকে এসেছেন, তাই আপনি এরকম, আমি না আমার বাড়াচ্ছি না, প্রদীপ ভট্টাচার্য যদি বলেন এরা কিন্তু সবাই সমস্যা। এরা কিন্তু আইন যদি ইন টোটো কার্যকরী হয় তাহলে কিন্তু এরা সবাই সমস্যায়। ফলে আমি বলছি এখন তারা যে কোনো ভাবে দেখছে যে এই যে 2003 যেটা করেছে বা 2002 করেছে, মতুয়ারাই ধরা পড়বে, তারা তো ধরা পড়ছেন না, ফলে আইন পরিবর্তন করার কথা বলছেন না। কিন্তু আজকে মতুয়ারা ধরা পড়ছেন। বিজেপি যদি আর 10 বছর থাকে তাহলে এই লোকগুলো ধরা পড়বেন, আমি আপনাকে এই কথা বলে দিচ্ছি। ফলে এখনো সময় আছে, বিরোধীদের উচিত এই নাগরিকত্ব আইনটা সংশোধন করে যাতে এই সমস্যার একটা একটা যুক্তিযুক্ত ভাবে এইটার সমাধান হয়, তার একটা ব্যবস্থা নেওয়া। আপনাদের মাধ্যমে আমার এই আবেদনটা আমি বিরোধী নেতাদের কাছে বলবো। খুব খুব ভালো করলেন, ভালো বলেছেন। আশা করছি আরো এই অবস্থা চলতে থাকবে, তো আরো ইন্টেন্সিফাই হবে, এসআইআর হবে এবং নানা বিতর্ক উঠে আসবে, আপনাকে সঙ্গে পাবো। দর্শকরা যারা এতক্ষণ ধরে শুনছিলেন সকলকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সুকৃতিবাবু নিজে প্রশ্নের উত্তর দেন, আপনারা জানেন, আপনারা যা প্রশ্ন তোলেন। সুকৃতিবাবু, আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। আপনাকেও নমস্কার প্রসন্ন বাবু।